ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল ক্যারিয়ার। আগের দিন দেখবে আমরা একটা আপার প্রাইমারির যে সোশ্যাল সায়েন্স পোর্শনটা আছে সেখান থেকে আমরা 20টা কোয়েশ্চান খুবই ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজও আমরা ওই সোশ্যাল সায়েন্সের যে জিওগ্রাফি বলে একটা টপিক আছে সেই জিওগ্রাফি থেকে আমরা কিছুগুলো কোয়েশ্চান নিয়ে এসেছি। ওকে, তো এই কোয়েশ্চেনগুলো আমাদের শুধু আপার প্রাইমারি নয়, আমাদের যে এসএলএসটি জিওগ্রাফি বর্ণাঢ্য যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সবের জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে চলো শুরু করে যাক। দেখো প্রথম কোশ্চেন কি, যে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? তাহলে অপশান দেখো, আমাদের অপশান এ হচ্ছে ওখা, বি হচ্ছে আলাং, সি হচ্ছে কান্দালা এবং ডি হচ্ছে বেড়াভাল। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? জাহাজ ভাঙার কারখানা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের কি আলাং, অপশান বি। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো দেখো এই রিলেটেড আরও কিছুগুলো কোশ্চেন কিন্তু আমরা জেনে রাখবো। তার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের যে আপার প্রাইমারির এক্সাম হবে আমাদের কোর্ট বলেছে মোটামুটি আমাদের 2026 মার্চ মাসের মধ্যে বলেছে। তো আমাদের এই যে অফলাইন যে সেন্টার আছে পুরুলিয়াতে জেলা স্কুল মোড়, তো এখানে আমাদের একটা আপার প্রাইমারির ব্যাচ চলছে। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। নোটিফিকেশানের পর যদি কেউ পড়তে আসো ওই 2 মাস 3 মাসের প্রিপারেশানে কিচ্ছু হবে না। অনেক দিন আমাদের এক্সাম হয়নি, দীর্ঘদিন এক্সাম হয়নি, কম্পিটিশান ব্যাপক পরিমাণে হবে। তাহলে যদি এই চান্সটা কেউ মিস করতে না চাও তাহলে এখন থেকে আমাদের কিন্তু প্রিপারেশান করতে হবে। ঠিক আছে, প্রিপারেশান যদি এখন থেকে আমরা না নিই তাহলে 2-3 মাসে পড়াতে আমাদের কিচ্ছু হবে না, জাস্ট ওই ওয়াস্ট অফ টাইম হবে। ওকে, তাহলে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে এখন থেকে কিন্তু আমাদের পড়তে হবে, এবং যদি চাও এখানে ভর্তি হতে তাহলে আমাদের যোগাযোগ করবে। আমাদের নাম্বার এখানে দিয়ে দেবো, ভিডিওতে ডেসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করে যাবে। দেখো তাহলে আমাদের কোয়েশ্চেনটা কী ছিল আমাদের, যে জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত কী হচ্ছে আমাদের আলাং। ঠিক আছে, গুজরাটের একটা জায়গা হচ্ছে আমাদের আলাং। তো এখান থেকে আমাদের আর কী কী কোয়েশ্চেন হতে পারে? দেখো আমাদের অপশান সি এখানে কী দেওয়া আছে, কান্দালা। এই কান্দালা কি? কান্দালা হচ্ছে আমাদের ভারতের কি, ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আমাদের এসে থাকে যে ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর কোনটি। তাহলে কান্দাল হচ্ছে আমাদের ভারতের প্রথম, ঠিক আছে, ফার্স্ট শুল্কমুক্ত বন্দর, ডিউটি ফ্রি শুল্কমুক্ত বন্দর। শুল্কমুক্ত বন্দর হচ্ছে আমাদের কান্দালা। ওকে, তো দেখবে শুল্কমুক্ত কেন, দেখবে আমাদের ভারত সরকারের একটা সেজ বলে একটা আছে, সেজ কি? সেজের ফুল ফর্ম হচ্ছে আমাদের স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন বা বাংলা এটাকে আমরা কি বলি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই সেজে যদি কেউ কোনো শিল্প ডেভেলপ করে তাহলে সরকার ওইখানে অনেক রকমভাবে ছাড় দিয়ে থাকে। ট্যাক্সে ছাড়, আমাদের ইলেকট্রিসিটি যে আমাদের বিদ্যুৎ বিল আছে সেখানে ছাড়, অনেক রকম দিয়ে থাকে। তো এদের সেজের যে কনসেপ্ট আমাদের ফার্স্ট কখন শুরু হয়েছিল? 1965 সালে, 1965 এবং ভারতের প্রথম সেজ কোনটা ছিল? ভারতের প্রথম সেজ হচ্ছে আমাদের কান্ডালা। ওকে, যেটা আমাদের গুজরাটে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও দেখবে, ওয়েস্ট বেঙ্গলও আমাদের একটা সেজ আছে, তার নাম কি হচ্ছে? তার নাম হচ্ছে ফলতা। ঠিক আছে, এই ফলতাটাকে আমরা সেজের সাথে সাথে আমরা ইপিজেডও বলতে পারি। ইপিজেড মানে কি? ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। দেখবে আমাদের এগুলোর ফুল ফর্ম আমাদের জিজ্ঞেস করে, হয়তো বলে দেবে আমাদের ইপিজেডের ফুল ফর্ম কী। তাহলে ইপিজেডের ফুল ফর্ম কি? এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা আমাদের ফলতা। এবং সেজও কিন্তু আমাদের ফলতা বলে, এবং সেজের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন বা আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তাহলে মনে রাখবে আমাদের ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা, এবং জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত হচ্ছে আমাদের আলাং। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় তার নাম কি? দেখো তাহলে অপশান এ আমাদের কি আছে? ম্যাট্রিক, বি আছে কোয়াক স্কেল, সি রিক্টার স্কেল এবং ডি হচ্ছে এপিসেন্টার স্কেল। তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যায়? রিক্টার স্কেল। ওকে, রিক্টার স্কেল। তো ভূমিকম্প আমাদের কিভাবে হয়? তো দেখো ভূমিকম্প থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো দেখো আমাদের এটা ধরো পৃথিবী, ভূমিকম্প যেখানে আমাদের সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাকে আমরা কী বলছি? যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি ভূমিকম্পের উৎস। ঠিক আছে, এবং দেখবো আমাদের ভূমিকম্পের যে তরঙ্গগুলো আছে, ভূমিকম্পের তরঙ্গ বা আমাদের ভূকম্পীয় তরঙ্গ বলতে পারি, এই তরঙ্গগুলোকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। 3টা আমরা তরঙ্গ দেখতে পাই। কী আছে? একটা পি তরঙ্গ, একটা পি, একটা এস, আর একটা হচ্ছে আমাদের এল। পি, এস এবং এল। তো এই যে পি তরঙ্গ, P4 হচ্ছে আমাদের প্রাইমারি ওয়েভ।
ওয়েভ, বা বাংলায় আমরা কি বলতে পারি, বাংলায় বলতে পারি প্রাথমিক তরঙ্গ। প্রাথমিক কেন বলছি, কারণ আমাদের এই যে উৎস থেকে মানে ভূমিকম্পের উৎস থেকে আমাদের উপকেন্দ্র পর্যন্ত, উপকেন্দ্র প্রথম যে আমাদের তরঙ্গটা পৌঁছায় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি পি তরঙ্গ, বা আমরা বলছি প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। এই পি তরঙ্গ আমাদের পদার্থের যে তিনটি মাধ্যম আছে, কী কী পদার্থের তিনটি মাধ্যম, একটা হচ্ছে আমাদের কঠিন, একটা হচ্ছে আমাদের তরল ও গ্যাসীয়। অ্যাকচুয়ালি আমাদের পদার্থের 5টি মাধ্যম, তো এখন আমরা এখানে 3টে দেখছি। তো কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টা মাধ্যমের মধ্য দিয়ে আমাদের পি তরঙ্গ সমান গতিবেগে চলাচল করতে পারে, তার জন্য আমাদের পি তরঙ্গ আমাদের উপকেন্দ্রে প্রথম পৌঁছায়। তারপরে দেখা যাচ্ছে আমাদের এস তরঙ্গ। এস তরঙ্গের ফুল ফর্ম কি, এস তরঙ্গকে আমরা বলছি সেকেন্ডারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, বা আমরা বাংলা কি বলছি, গৌণ তরঙ্গ। এই এস তরঙ্গ আমাদের শুধুমাত্র কঠিন মাধ্যমে চলাচল করতে পারে, কঠিন মাধ্যমে। তরল এবং গ্যাসীয় মাধ্যমে আমাদের এস তরঙ্গের গতিবেগ একদমই কমে যায় বা ওইখানে আমাদের বিলীন হয়ে যায়। তো তার জন্য আমাদের এস তরঙ্গ পি তরঙ্গের পরে পৌঁছায়। পরীক্ষায় আমাদের এখান থেকেও কোশ্চেন আসে যে আমাদের এস তরঙ্গ কোন মাধ্যমে চলাচল করতে পারে না, তাহলে এস তরঙ্গ আমাদের তরল এবং গ্যাসীয় মাধ্যমে চলাচল করতে পারে না, আর আমাদের শুধুমাত্র কঠিন মাধ্যমে চলাচল করতে পারবে। আর পি তরঙ্গ আমাদের 3টা মাধ্যমে, কঠিন, তরল এবং গ্যাসীয় 3টা মাধ্যমে চলাচল করতে পারবে। এরপর দেখা যাচ্ছে আমাদের এল ফোর কি, এল ফোর হচ্ছে আমাদের লাভ ওয়েভ, এল ফোর হচ্ছে আমাদের লাভ ওয়েভ, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা সারফেস ওয়েভও বলতে পারি, সারফেস ওয়েভও বলতে পারি, বা আমরা বাংলায় কি বলি, পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ কোনটি, এই যে ভূমিকম্পের যেটা আমাদের উপকেন্দ্র থেকে তরঙ্গগুলো আমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই পৃষ্ঠীয় তরঙ্গের ফলেই কিন্তু আমাদের ভূমিরূপটা মানে ভূভাগটা আমাদের কেঁপে ওঠে এবং এর ফলে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ওকে, যদি আমাদের পরীক্ষায় আসে যে ভূমিকম্পের কোন তরঙ্গের ফলে আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি যে আমাদের হয়ে থাকছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, এল তরঙ্গ, এল তরঙ্গ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে মনে আমাদের পরীক্ষায় আসে আর আমাদের ভূমিকম্পের তীব্রতা মাপার যে স্কেল তার নাম হচ্ছে রিক্টার স্কেল, এবং যদি যন্ত্র বলে তাহলে যন্ত্র কী হয়ে যায় আমাদের, সিসমোগ্রাফ হয়ে যায়, যন্ত্র হয়ে যায় আমাদের সিসমোগ্রাফ। ওকে, এবং ভারতের আমাদের ভূকম্প প্রবণ অঞ্চল কোনটি, ভারতের ভূকম্প প্রবণ অঞ্চল হচ্ছে আমাদের হিমালয়। এই হিমালয় আমাদের একটা ভূকম্প রিজনের মধ্যে আমাদের আছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি, তামাক, টোব্যাকো। তো তামাক সবচেয়ে বেশি পরিমাণে আমাদের ভারতবর্ষে উৎপাদন হয় কোথায়, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়ে থাকে। আমাদের কোশ্চেন আছে যে আমাদের সেন্ট্রাল মানে আমাদের কেন্দ্রীয় তামাক গবেষণাগার, তামাক গবেষণাগার, তামাক গবেষণাগার, তামাক রিসার্চ সেন্টার, তামাক গবেষণাগার আমাদের ভারতবর্ষের কোথায় অবস্থিত? তো তামাক গবেষণাগার আমাদের কোথায় আছে, রাজমুন্দ্রি, রাজমুন্দ্রি কোথায়, এটাও আমাদের অন্ধ্রপ্রদেশ, রাজমুন্দ্রি আমাদের অন্ধ্রপ্রদেশ। তো ভারতের যে তামাক গবেষণাগার সেটা আমরা অন্ধ্রপ্রদেশে দেখতে পাবো। এছাড়াও দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যদি আমরা দেখি, আমাদের পশ্চিমবঙ্গের যদি বলে, পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের তামাক সবচেয়ে বেশি কোথায় চাষ হয়, তাহলে আমাদের কোথায় হয়, তবে কোচবিহারে একটা জায়গা আছে তার নাম হচ্ছে দিনহাটা, এইখানে প্রচুর পরিমাণে তামাক চাষ হয়, যেটা আমাদের কোচবিহার জেলার মধ্যে পড়ছে, নর্থ বেঙ্গলে। ওকে, তাহলে মনে রাখবে আমাদের এই দুটো কোয়েশ্চেন যে আমাদের তামাক গবেষণাগার রাজমুন্দ্রি, এবং ওয়েস্ট বেঙ্গলে যদি বলে তামাক কোথায় বেশি চাষ হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের দিনহাটা, কোচবিহার জেলা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন শহরটি এখানে মুখা নয়, এটা হবে আমাদের মুথা, ময়ূরের সুত হয়াকার, মুথা। নিম্নলিখিত কোন শহরটি মুথা নদীর তীরে অবস্থিত? তো দেখবে আমাদের ভারতের যে বিভিন্ন শহরগুলো আছে সেই শহরগুলো কোন নদীর তীরে আছে, বা শুধু ভারতের নয় বিশ্বের বিভিন্ন ইম্পর্টেন্ট শহর আছে সেগুলো দেখবে আমাদের কোন নদীর তীরে আছে, সেখান থেকেও আমাদের কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। তো দেখো মুথা যে নদীর তীরে আমাদের কোন শহরটি আছে, পুনে আছে, পুনে শহর, মহারাষ্ট্রে একটা ইম্পর্টেন্ট শহর হচ্ছে পুনে, এটা আমাদের মুথা নদীর তীরে অবস্থিত। এখান থেকে আর আমরা কি জানতে পারি, দেখো পুনে যে শহরটা আছে এই পুনে শহরের আমাদের দুটো নিকনেম আছে, কি আছে, একটা আমরা বলে থাকি এই পুনেকে আমরা কি বলে থাকি, আমরা দাক্ষিণাত্যের রানী বলি, দাক্ষিণাত্যের রানী বা কুইন অফ ডেকান, দাক্ষিণাত্যের রানী, বা আমরা কি বলে থাকি, কুইন অফ ডেকান, দাক্ষিণাত্যের রানী বা কুইন অফ ডেকান, দাক্ষিণাত্যের রানী। দাক্ষিণাত্যের রানী ছাড়া আমরা আর কি বলে থাকি, আমরা বলে থাকি ভারতের অক্সফোর্ড, ভারতের অক্সফোর্ড। পরীক্ষা আমাদের আসতে পারে কোয়েশ্চেন, খুব ইজিলিভাবে আমরা অ্যান্সার দিতে পারবো। একটা কি হচ্ছে, পুনে হচ্ছে দক্ষিণ ভারতের রানী, বা আমরা বলতে পারি ভারতের অক্সফোর্ড। আমাদের পশ্চিমবঙ্গের একটা শহর আছে যেটাকে আমরা বলে থাকি পশ্চিমবঙ্গের অক্সফোর্ড,
পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কোন শহরটি? পশ্চিমবঙ্গের অক্সফোর্ড যদি আমাদের জিজ্ঞেস করে তখন আমাদের অ্যান্সার হয়ে যায় কি? তখন অ্যান্সার হয়ে যায় আমাদের নবদ্বীপ। নবদ্বীপ, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড হচ্ছে আমাদের নবদ্বীপ। আমাদের বিভিন্ন শহরের যে নিক নামগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, এবং কোন শহরটি কোন নদীর অবস্থিত সেগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন মানে জনগণনা আমাদের কখন হয়েছিল? সর্বশেষ সেন্সাস আমাদের কখন হয়েছিল? তাহলে দেখো আমাদের সর্বশেষ সেন্সাস হয়েছিল আমাদের অপশন সি 2011 সালে সর্বশেষ সেন্সাস। এই যে সেন্সাস বা আমরা কী বলি আদমশুমারি বলি, আদমশুমারি আমরা বলতে পারি, আদমশুমারি। এই সেন্সাস আমরা জানি যে সেন্সাস আমাদের ভারতবর্ষে কী হয় প্রতি 10 বছর অন্তর আমাদের হয়ে থাকে, প্রতি 10 বছর। তো সেন্সাস থেকে আমাদের কোয়েশ্চান এসেই থাকে, ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চান কিন্তু সেন্সাস থেকে আসে। কী রকম কোয়েশ্চান আসতে পারে? দেখো আমাদের ভারতবর্ষে যদি জিজ্ঞেস করে যে আমাদের প্রথম সেন্সাস বা প্রথম আমাদের জনগণনা, প্রথম আমাদের জনগণনা কখন হয়েছিল? প্রথম জনগণনা, তাহলে প্রথম জনগণনা হয়েছিল আমাদের 1872 সালে ইংরেজ আমলে। কে ছিল সেই সময় আমাদের ভারতের ভাইসরয়? সেই সময় ছিল আমাদের লর্ড মেয়ো। তাহলে ভারতের প্রথম সেন্সাস বা জনগণনা বা আদমশুমারি যাই আমরা বলতে পারি সেটা আমাদের শুরু হয়েছিল আমাদের 1872 সালে। কিন্তু যদি আমাদের কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিই, যদি আমাদের বলে যে আমাদের ভারতের প্রথম অফিসিয়ালি সেন্সাস আমাদের কখন হয়েছিল, অফিসিয়ালি যদি থাকে অফিসিয়ালি সেন্সাস যদি জিজ্ঞেস করলে প্রথম, তাহলে আমাদের কী হয়ে যায়? তখন হয়ে যাবে আমাদের 1881 সালে অফিসিয়ালি। কে ছিল সেই ভারতের ভাইসরয়? তখন ছিলেন আমাদের লর্ড রিপন ছিলেন, লর্ড রিপন। তাহলে অফিসিয়ালি সেন্সাস আমাদের ভারতবর্ষে শুরু হয় 1881 সালে, এবং এই 1881 সাল থেকে এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেন্সাসটা চলে আসছে, প্রতি 10 বছর অন্তর আমাদের হয়ে থাকে। তো 2011 যে আমাদের সেন্সাস হয় 2011, এই 2011 যে সেন্সাসের মোটো কী ছিল? পরীক্ষায় আমাদের আসে, ছিল আমাদের আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, তো দেখবে আমাদের 2011 পর 10 বছর হলে আমাদের কখন 2021 হওয়ার ছিল সেন্সাস, বাট আমাদের হয়নি। কেন হয়নি? কারণ আমরা জানি সবাই যে 2011 সালে আমাদের যে করোনা মহামারী, সেই করোনা মহামারীর জন্য আমাদের পুরো দেশ পুরো পৃথিবী আমাদের ক্লোজড ছিল, বন্ধ ছিল। তো তাই আমাদের সেই সময় সেন্সাসটা আমাদের কন্ডাক্ট করা হয়নি। তো আমাদের সরকার রিসেন্টলি দেখবে বলেছে যে আমাদের 2026 সালে আমাদের এই সেন্সাস হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট, কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র, তো কাঁকড়াপাড়া আছে কোথায়? আমাদের অপশানে দেখো কোটা, বি কালপক্কম, সি সুরাট, আর ডি হচ্ছে মুম্বাই। তার অ্যান্সার কী হয়ে যায়? আমাদের কাঁচরাপাড়া আছে কিন্তু আমাদের সুরাট। ওকে, তো দেখো সুরাট আমাদের কোথায় আছে? কোন রাজ্যে আছে সুরাট আমরা দেখতে পাই গুজরাট রাজ্যে। এই সুরাট কী জন্য বিখ্যাত? সুরাট দেখবে আমাদের যে ডায়মন্ড আছে, হীরা আছে, হীরা পালিশ যে শিল্প তার জন্য খুবই বিখ্যাত। আমাদের পৃথিবীতে যেখানেই হীরা প্রোডাকশন হচ্ছে বেশিরভাগ হীরা কিন্তু আমাদের ভারতবর্ষের সুরাটে পলিশিং হয়, এবং তারপরে সারা বিশ্বে কিন্তু আমাদের পাঠানো হয়। তো দেখবে সুরাটকে তার জন্য, এই হীরের জন্য আমাদের একে আমরা কী বলে থাকি? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, ডায়মন্ড সিটি। ভারতের হীরের শহর যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যায়? আমাদের হয়ে যাবে সুরাট, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া আমরা বলতে পারি, ডায়মন্ড সিটি বা ভারতের হীরের শহর। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের এখান থেকে কোশ্চেন আসে যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ছিল বা কোথায় আমাদের এস্টাবলিশ করা হয়েছিল? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তো প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের কোথায় হয়? প্রথম পারমাণবিক কেন্দ্র আমাদের হয়েছিল কোথায়? আমাদের তারাপুর, মহারাষ্ট্রের। কোথায়? মহারাষ্ট্র হচ্ছে আমাদের তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর। তাহলে ভারতের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, একটু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমরা জেনে নিই, 2-1টি ইনফরমেশন। তাহলে ভারতের প্রথম আমাদের পারমাণবিক কেন্দ্র প্রথমটা ছিল আমাদের তারাপুর, মহারাষ্ট্র। ঠিক আছে, তারাপুর। এবং আরেকটা কোশ্চেন এখান থেকে আছে যে আমাদের ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, ওই পারমাণবিক চুল্লিটার নাম কী ছিল? তাহলে ভারতের প্রথম যে পারমাণবিক চুল্লি, এই পারমাণবিক চুল্লির কী নাম ছিল? অপ্সরা। পারমাণবিক চুল্লি বলতে যেখানে আমাদের তেজস্ক্রিয় যে মৌলগুলো থাকে, মানে ইউরেনিয়াম, থোরিয়াম, ঠিক আছে, ওগুলো আমাদের ভাঙা হয় বা পোড়ানো হয়, তাহলে সেই চুল্লিটার নাম হচ্ছে আমাদের কি? অপ্সরা। ঠিক আছে, অপ্সরা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট যে ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটির নাম কি? তাহলে অ্যান্সার কী হয়ে যায়? আমাদের অপ্সরা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন।
পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার। তো দেখো পোর্ট ব্লেয়ার আমাদের আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে, ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আমাদের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। তাহলে পোর্ট ব্লেয়ার আমাদের অবস্থিত দক্ষিণ আন্দামানে, ঠিক আছে। পোর্ট ব্লেয়ার আমাদের অবস্থিত দক্ষিণ আন্দামানে, ঠিক আছে। দেখবে আমাদের রিসেন্টলি এই যে পোর্ট ব্লেয়ার আছে, এই পোর্ট ব্লেয়ার যে শহর, এই পোর্ট ব্লেয়ার শহরের রিসেন্টলি আমাদের নাম পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তন হয়ে কী হয়েছে? শ্রী বিজয়াপুরম। মনে রাখবে, আমাদের কোশ্চেন আসতে পারে। পোর্ট ব্লেয়ার শহরের আমাদের নাম পরিবর্তন হয়ে কী হয়েছে? শ্রী বিজয়াপুরম। ওকে, আন্দামান নিকোবরের রাজধানী। তো দেখো আমাদের ভারতবর্ষে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, আমরা কি দেখতে পাই? এভাবে দেখতে পাই, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো দেখো আমাদের একটু সাইজটা বড় করে দিই। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাই? যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের মোট দ্বীপ কতগুলো আছে, মানে কতগুলো দ্বীপ নিয়ে আমাদের আন্দামান নিকোবর তৈরি হয়েছে। তাহলে মোট দ্বীপের সংখ্যা হচ্ছে আমাদের 572টি। ছোট বড় মিলিয়ে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 572টি আমরা দ্বীপ দেখতে পাই। তো দেখো আমাদের উপরের পোর্শনে যেটা থাকে সেটাকে আমরা কী বলছি? সেটাকে আমরা বলছি ছোট আন্দামান, বা আমরা বলতে পারি ক্ষুদ্র আন্দামান। ছোট আন্দামান এটাকে বলতে পারি আমরা বৃহত্তর আন্দামান, বা আমরা বলতে পারি বড় আন্দামান। আর এটা হচ্ছে আমাদের নিকোবর, এটা হচ্ছে আমাদের নিকোবর। তো আমাদের এখান থেকে কোশ্চেন আসে, এই দুটো হচ্ছে আমাদের একসাথে আমরা কী বলছি? আন্দামান বলছি, আন্দামান। আর এটা হচ্ছে আমাদের নিকোবর। এখান থেকে আমাদের কোশ্চেন আছে। কীরকম কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আন্দামান এবং নিকোবর, এই আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে কে? মানে এই যে এই দুটোকে আন্দামান বলছি, তো আন্দামান এবং নিকোবরের মাঝে আমাদের মানে এটা পৃথক করেছে কে? আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে কে? 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। এবং এই যে আমাদের ছোট আন্দামান থেকে বড় আন্দামান, বা ক্ষুদ্রতর আন্দামান থেকে বৃহত্তর আন্দামানকে পৃথক করেছে কে? মানে এই জায়গাটা বলছে। এখানে এই যে জায়গাটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এগুলো আমাদের এসে থাকে। যে আমাদের বৃহত্তর আন্দামান থেকে ক্ষুদ্রতর আন্দামানকে পৃথক করেছে কে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় ডানকান প্যাসেজ। আর আন্দামান থেকে নিকোবরকে পৃথক করেছে কে? এটা যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? তাহলে হয়ে যাবে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। এবং টোটাল আমাদের দ্বীপের সংখ্যা কটা? 572টা আমাদের দ্বীপ আছে। সেরকমই দেখবে আমাদের আরেকটা দ্বীপ আছে, এটা হচ্ছে আমরা লাক্ষাদ্বীপ বলে থাকি। এই লাক্ষাদ্বীপে টোটাল আমাদের দ্বীপের সংখ্যা কটা? 36টা আমরা দ্বীপ দেখতে পাই। তো এর হচ্ছে আমাদের কোশ্চেন হয়, ভালো করে আমাদের এগুলো পড়তে হবে। নেক্সট দেখো, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তাহলে দেখো অপশান হচ্ছে এলাহাবাদ, কলকাতা, কোচিন না মুম্বাই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় অপশান বি, কলকাতাতে অবস্থিত, কলকাতা, ঠিক আছে। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন মানে হচ্ছে, দেখো আমাদের দেখবে ভারতবর্ষের অভ্যন্তরে যে আমাদের বিভিন্ন নদী নালা আছে, তো ওইখানেও আমাদের কিছু জলপথ আছে, যেগুলোকে আমরা কী বলি? যেগুলোকে আমরা বলি NW বলি। NW মিনস কি? ন্যাশনাল ওয়াটারওয়ে বা জাতীয় জলপথ, ঠিক আছে। যেমন আমাদের থাকে না সড়কপথে NH থাকে, NH মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, বা SH থাকে স্টেট হাইওয়েজ, ঠিক আছে, জাতীয় সড়কপথ বা রাজ্য সড়কপথ। সেরকম আমাদের আছে NW মিনস কি বললাম? ন্যাশনাল ওয়াটারওয়ে, ঠিক আছে, বা জাতীয় জলপথ। তো দেখবে আমাদের ভারতবর্ষের কিছু নদী আছে যেগুলো আমাদের নৌ পরিবহনযোগ্য, তারই মধ্যে হচ্ছে একটা আমাদের গঙ্গা। তো আমাদের এই যে NW1 পরীক্ষা আমাদের আসে, NW1 আমাদের কোথায় অবস্থিত, ঠিক আছে, বা কোন নদীতে অবস্থিত? দেখো NW1 আমরা দেখতে পাই হলদিয়া থেকে, আমাদের হলদিয়া পশ্চিমবঙ্গে অবস্থিত, হলদিয়া টু আমাদের প্রয়াগরাজ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি আমরা NW1, ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1। তো হলদিয়া টু প্রয়াগরাজ, তাহলে কোন নদী পড়ছে আমাদের? গঙ্গা নদী পড়ছে, গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উপর আছে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, যেটা আমাদের হলদিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষা কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে যে আমাদের NW1 কোন দুটি শহরের মধ্যে আমাদের বিস্তৃত, তাহলে হচ্ছে হলদিয়া এবং প্রয়াগরাজ। কোন নদীর উপর আছে? গঙ্গা নদীর উপর আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো নেক্সট কোশ্চেন, কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়? তাহলে দেখো ভারতে আমাদের যদি মেট্রো রেল জিজ্ঞেস করি, প্রথম যে শহরটা চালু হয়েছিল সেটা হচ্ছে আমাদের কলকাতায়। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় আমাদের কলকাতায়, সালটা কত? 1984। তারপরে আস্তে আস্তে আমাদের মুম্বাই, চেন্নাই, দিল্লি, ঠিক আছে, বেঙ্গালুরু, এই সমস্ত শহরগুলো আমরা মেট্রো রেল দেখতে পাই। তো প্রথম যদি জিজ্ঞেস করে বা যদি বলে কলকাতায় কখন চালু হয়েছিল, তাহলে হয়ে যাবে 1984 সালে। এটা হচ্ছে আমাদের ভারতের প্রাচীনতম মেট্রো রেল। তো নেক্সট কোয়েশ্চেন,
পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয়, বলবৎ মানে কার্যকরী জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গল আমাদের ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, বা আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। তো এই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আমাদের পাস হয়েছিল 1955 সালে। যদি আমাদের জিজ্ঞেস করে যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট বা আমাদের পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কত সালে পাস হয়, তখন অ্যান্সার হয়ে যাবে 1955 সালে। কিন্তু দেখো এখানে আমাদের কী বলা আছে, এখানে বলবৎ মানে কার্যকরী কবে হয় জিজ্ঞেস করেছে, কার্যকরী। ঠিক আছে, কার্যকরী কবে হয়, কোশ্চেন আমাদের ভালো করে অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। কার্যকরী যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1956 সাল, 1956 সালে। তাহলে দেখো আমাদের কোন অপশনটা ঠিক হবে, এখানে বলবৎ বলেছে মানে কার্যকরী, তাহলে অপশন এ আমাদের ঠিক হয়ে যাবে 1956 সাল। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে যদি চিন্তা ভাবনা করি তাহলে খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্ট কিন্তু আমাদের। ঠিক আছে, যদি পাস জিজ্ঞেস করে তাহলে হবে 1955, যদি বলে কার্যকরী কখন হয়, বলবৎ কখন হয়, তাহলে হচ্ছে 1956 সালে। ওকে, 1956 সালে আমাদের আরেকটা আইন পাস হয়েছিল, কি বলতো, আমাদের রাজ্য পুনর্গঠন আইন 1956, যার দ্বারা আমাদের ভাষার ভিত্তিতে বিভিন্ন রাজ্য তৈরি হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 40% অবস্থান করছে কোথায়? তাহলে ভারতের আমাদের ম্যাক্সিমাম কয়লা সঞ্চয় দেখতে পাই দামোদর উপত্যকায়। ঠিক আছে, আমাদের দামোদর ভ্যালি যে আছে এখানে ভারতের ম্যাক্সিমাম কয়লার সঞ্চয় আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো দেখো দামোদর উপত্যকা, আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, কি বলো, যে আমাদের ভারতবর্ষের প্রথম কয়লা খনি কোনটি, বা ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি, বা বলতে পারে ভারতের প্রথম কয়লা কোথায় আবিষ্কার হয়। তাহলে ভারতের আমাদের প্রথম যে কয়লা খনি, প্রথম কয়লা খনি যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যায়, তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে আছে কি নাম, রানীগঞ্জ। আমাদের ভারতের প্রাচীনতম বা প্রথম কয়লা খনি হয়ে যায় রানীগঞ্জ। যদি পার্টিকুলার স্থান জিজ্ঞেস করে যে রানীগঞ্জের কোথায়, তাহলে রানীগঞ্জে যদি পার্টিকুলার স্থান জিজ্ঞেস করে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায় সীতারামপুর একটি গ্রাম আছে রানীগঞ্জে, ওইখানে আমাদের ভারতবর্ষে প্রথম আমাদের কয়লা খনি কিন্তু আবিষ্কার হয়। ওকে, বর্তমানে আমরা যদি বর্তমানে জিজ্ঞেস করি যে বর্তমানে ভারতের বৃহত্তম কয়লা খনি, বৃহত্তম বললে কি যায় আমাদের ঝরিয়া হয়ে যায়, ঝরিয়া, যেটা আমরা ঝাড়খণ্ডে দেখতে পাই। এই যে রানীগঞ্জ বা ঝরিয়া এগুলো কিন্তু সবাই আমাদের দামোদর ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছি। তো দামোদর ভ্যালিতে আমাদের ভারতের ম্যাক্সিমাম কয়লার সঞ্চয় আমরা দেখতে পাই। তো নেক্সট কোয়েশ্চেন, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ কবে করে? তাহলে তেলেঙ্গানা আমাদের জানো, আমাদের যে অন্ধ্রপ্রদেশ আছে সেই অন্ধ্রপ্রদেশ ভেঙে আমাদের কি তৈরি হয়েছিল, অন্ধ্রপ্রদেশ ভেঙেই আমাদের তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়। তেলেঙ্গানা কবে সৃষ্টি হয়েছিল আমাদের, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছিল আমাদের 1 জুন 2014 সাল। 1 জুন 2014 সাল আমাদের অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়। এদিকটা তেলেঙ্গানা, দিকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো দেখবে আমাদের অন্ধ্রপ্রদেশের আগের রাজধানী কী ছিল, হায়দ্রাবাদ। কিন্তু আমাদের বর্তমানে এই যে হায়দ্রাবাদ যে শহরটা আছে সেটা আমাদের তেলেঙ্গানার মধ্যে পড়ে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার মধ্যে পড়ছে। তাহলে তেলেঙ্গানার রাজধানী হয়ে গেছে হায়দ্রাবাদ, আর অন্ধ্রপ্রদেশ দেখবে নতুন রাজধানী অঞ্চল করেছে যার নাম হচ্ছে আমাদের অমরাবতী। তো আমাদের কোশ্চেন আসে যে আমাদের অন্ধ্রপ্রদেশের রাজধানী কোনটি? তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে আমাদের অমরাবতী, আর তেলেঙ্গানার রাজধানী আমাদের কী হয়ে যায়, হায়দ্রাবাদ। এই যে হায়দ্রাবাদ যে শহরটা আছে, হায়দ্রাবাদ শহর আমাদের কোন নদীর তীরে অবস্থিত, কোশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে হয়ে যায় আমাদের মুসি নদী। হায়দ্রাবাদ শহরটি আমাদের মুসি নদীর তীরে অবস্থিত, এবং এই হায়দ্রাবাদ শহরটিকে আমরা কি বলি, আমাদের ভারতের হাইটেক শহর বলি। ঠিক আছে, আমরা ভারতের হাইটেক শহর যদি জিজ্ঞেস করে যে হাইটেক শহর কোনটি, তাহলে হাইটেক শহর হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। এছাড়া আমরা আমাদের এই যে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, এই হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ পাশাপাশি অবস্থিত দুটো শহর। এই হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে আমরা কি বলি, একে বলে থাকি আমরা টুইন সিটি বলে থাকি, যমজ শহর। পরীক্ষার মধ্যে আসতেই পারে যে আমাদের বলে দেবে যে নিম্নলিখিত কোনটি একটি যমজ শহর। তো আমাদের হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে আমরা কি বলে থাকি, যমজ শহর বা আমরা টুইন সিটি বলে থাকি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আমরা এটাকে আরেকটু জেনে নিই। আমাদের এই তেলেঙ্গানা রাজ্য হওয়ার আগে দেখবে 2000 খ্রিস্টাব্দে আমাদের আরও 2000 খ্রিস্টাব্দে আমাদের 3টা নতুন রাজ্য গঠন হয়েছিল। 3টা আমাদের রাজ্য গঠন হয়েছিল। কী কী ছিল 3টা রাজ্য? একটা ছিল আমাদের ঝাড়খণ্ড, বিহার ভেঙে আমাদের ঝাড়খণ্ড তৈরি হয়। আর কি, আমাদের মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছিল, এবং আমাদের উত্তরপ্রদেশ ভেঙে আমাদের উত্তরাখণ্ড তৈরি হয়েছিল। তাহলে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হওয়ার আগে আমাদের আরও 3টা রাজ্য সৃষ্টি হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 2000 খ্রিস্টাব্দে আমাদের তৈরি হয়েছিল। 2000 খ্রিস্টাব্দে বিহার ভেঙে ঝাড়খণ্ড, আমাদের মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, আর উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল আমাদের উত্তরাখণ্ড। ওকে, তো আমাদের এগুলো মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, তিলাপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত?
তিলাপাড়া ব্যারেজ। তাহলে দেখো তিলাপাড়া ব্যারেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। কোনো দেখবো দামোদর, কংসাবতী, শিলাবতী না ময়ূরাক্ষী, তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যায়? ময়ূরাক্ষী অ্যান্সার হয়ে যায়। দেখবে এই ময়ূরাক্ষী নদীর উপর তিলাপাড়া ব্যারেজ বাদ দিয়েও আমরা একটা ড্যাম দেখতে পাই, তার নাম কি? তার নাম হচ্ছে মেসেঞ্জার ড্যাম। মেসেঞ্জার ড্যাম আমরা দেখতে পাচ্ছি কোথায়? ময়ূরাক্ষী নদীর উপর। ঠিক আছে, ময়ূরাক্ষী নদীর উপর। এই যে কংসাবতী নদী, এই কংসাবতী নদীর উপর আমাদের ড্যাম আছে কি? মুকুটমণিপুর। আমাদের ভারতবর্ষে বিভিন্ন নদীতে যে ড্যামগুলো তৈরি করা হয়েছে সেই ড্যামগুলো থেকেও কোশ্চেন আসে। ওকে, যেমন ধরো ভারতের যদি আমাদের বলা হয় যে বৃহত্তম ড্যাম, ভারতের বৃহত্তম বাঁধ বা ড্যাম যেই বলু একই ব্যাপার। বৃহত্তম বাঁধ বললে কি হয়? আমাদের ভাকরা নাঙ্গাল। ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে আমাদের ভাকরা নাঙ্গাল বাঁধ। কোন নদীর উপর আছে আমাদের? নদী হচ্ছে আমাদের শতদ্রু। এই শতদ্রু নদীর উপর অবস্থিত আমাদের ভাকনাঙ্গাল। এছাড়াও যদি আমাদের বলি ভারতের দীর্ঘতম বাঁধ, লংগেস্ট যদি জিজ্ঞেস করে, দীর্ঘতম যদি বাঁধ বা ড্যাম জিজ্ঞেস করে তখন হয়ে যায় আমাদের হীরাকুন্দ। দীর্ঘতম বাঁধ বা ড্যাম জিজ্ঞেস করলে হয়ে যায় আমাদের অ্যান্সার হীরাকুন্দ। কোন নদীর উপর আছে? মহানদী। যদি বলে কোন রাজ্যে, তাহলে হয়ে যায় আমাদের অ্যান্সার উড়িষ্যা। হীরাকুন্দ কোথায় আছে? আমাদের ওড়িশাতে আছে। হীরাকুন্দ আছে ওড়িশাতে। আর ভাকনাঙ্গাল আমরা পাঞ্জাব আর কোথায় দেখতে পাই? হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি ভাকনাঙ্গাল ড্যাম। আর ভারতের যদি উচ্চতম ড্যাম বলে, হাইয়েস্ট ড্যাম, যে সবচেয়ে উঁচুতে কোন ড্যামটা আছে, তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের তেইরি ড্যাম। যদি উচ্চতম ড্যাম বলে তাহলে আমাদের হয়ে যায় তেইরি ড্যাম। উচ্চতম ড্যাম হচ্ছে তেইরি বাঁধ। কোন নদীর উপর আছে? ভাগীরথী। তেইরি ড্যাম অবস্থিত আমাদের ভাগীরথী নদীর উপর। তাহলে এইভাবে আমাদের কোশ্চেনটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এভাবে অ্যানালাইসিস করলে আমরা আমাদের কম সময়ে আমরা অনেক কোশ্চেন কিন্তু আলোচনা করতে পারবো। ওকে, তো নেক্সট কোশ্চেন, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, না পর্যটন ক্ষেত্র হিসাবে, না বিশ্ব হেরিটেজ হবে, এটা হেরিটেজ হয়ে গেছে, হেরিটেজ স্থান হিসেবে, না রামসর স্থান হিসেবে। তাহলে দেখো জলাভূমি, যখনই আমাদের কোশ্চেনে জলাভূমি আসবে, জলাভূমি মানে সেগুলো কী হয়? আমাদের অপশন ডি আমাদের ঠিক হয়ে যায়, রামসর সাইট বা রামসর স্থান হিসেবে পূর্ব কলকাতা জলাভূমি। তো এই রামসর কি দেখব আমরা, এই যে 1972 সালে আমাদের ইরানের শহর রামসরে একটা মিটিং হয়, যেটাকে আমরা কি বলছি? রামসর সম্মেলন। এটাকে আমরা রামসর সম্মেলন বা আমরা বলতে পারি রামসর কনভেনশন। তো রামসর কনভেনশন কত সালে হয়? পরীক্ষায় আমাদের আসে 1972 সালে হয়। এবং আমাদের কোশ্চেন আসে যে রামসরটা আমাদের অবস্থিত কোথায়? তো রামসর হচ্ছে আমাদের একটা শহরের নাম। এই রামসর আছে কোথায়? রামসর হচ্ছে আমাদের ইরানের একটা শহর। এইখানে আমাদের বিশ্বের কিছু দেশ একসাথে মিলিত হয় এবং তারা আমাদের যে জলাভূমিগুলো আছে বিশ্বে, সেই জলাভূমি সংরক্ষণের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ কিন্তু নিয়ে থাকে। ঠিক আছে, জলাভূমি সংরক্ষণ। তাহলে যদি আমাদের পরীক্ষায় পড়ে যে জলাভূমি সংরক্ষণ থেকে কোনো কিছু, জলাভূমি সংরক্ষণ, তাহলে জলাভূমি মানে হচ্ছে আমাদের রামসর সম্মেলন। জলাভূমি সংরক্ষণ কেন সংরক্ষণ করছে? কারণ এই জলাভূমিগুলো আমাদের বিভিন্ন পশু পাখি, ঠিক আছে, তাদের বাসস্থান। জলাভূমিগুলোতে আমরা প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখতে পাই। তাহলে সেগুলো প্রোটেক্ট করার জন্য বা রক্ষা করার জন্য আমাদের এই জলাভূমিগুলোকে রামসর সাইটের আমরা মর্যাদা দিয়ে থাকি। তো পূর্ব কলকাতা জলাভূমি একটা হচ্ছে আমাদের রামসর সাইট। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? গনগনি খুবই বিখ্যাত একটা জায়গা হচ্ছে আমাদের গনগনি, পশ্চিমবঙ্গের একটা আমাদের ট্যুরিস্ট প্লেসও বটে। ওকে, তো দেখো গনগনি কি দেখবে, আমাদের যে মেদিনীপুর আছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলা, ওই পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা গনগনি দেখতে পাই। তো গনগনি কি বলেছে? কোন মাটির দ্বারা তৈরি? তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে লেটেরাইট মাটি। এই গনগনি থেকে আরও আমাদের কোশ্চেন আসতে পারে। কীরকম কোশ্চেন দেখবে, আমাদের জিওগ্রাফিতে পড়েছিলাম ক্যানিয়ন বলে একটা আমরা ভূমিরূপ পড়েছিলাম। ক্যানিয়ন কী জিনিস? ক্যানিয়ন হচ্ছে কি? ক্যানিয়ন আমরা কাকে বলছি? যে আমাদের শুষ্ক অঞ্চলের, ঠিক আছে, শুষ্ক অঞ্চলের যে গিরিখাতকে আমরা কি বলছি? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি বলে থাকি? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা ক্যানিয়ন বলে থাকি। ক্যানিয়ন বলা হয়, ঠিক আছে, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা ক্যানিয়ন বলছি। তো দেখবে এখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম ক্যানিয়ন জিজ্ঞেস করে, তাহলে আমাদের কী হয়ে যায় অ্যান্সার? তাহলে হয়ে যায় আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন।
কোথায় আছে এটা আমাদের? গ্র্যান্ড ক্যানিয়ন আছে কোন নদীর উপর? গ্র্যান্ড ক্যানিয়ন আছে আমাদের কলোরাডো নদীর উপর, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থিত। গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাই আমরা কলোরাডো নদীর উপর, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো এখান থেকে আমাদের আরও কোয়েশ্চেন আছে। কী কোয়েশ্চেন? যে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন আমরা কাকে বলছি? তাহলে পশ্চিমবঙ্গের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি জিজ্ঞেস করে গ্র্যান্ড ক্যানিয়ন কোনটি, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, তাহলে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে যায় আমাদের কি? গনগনি। এই যেটা আমাদের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলছে? গনগনি। যদি বলে কোন নদীর উপর আছে, কারণ ক্যানিয়ন আমাদের নদীর উপরেই থাকে, নদীর মধ্যেই থাকে, তাহলে গনগনি আমাদের কোন নদীর উপর আছে? কোন নদীর উপর আছে? শিলাবতী। শিলাবতী, এই শিলাবতী নদীর উপর আছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন। পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন জিজ্ঞেস করলে হয়ে যায় আমাদের গনগনি, ঠিক আছে, শিলাবতী। এবং আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন মনে রাখতে হবে যে আমাদের ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলবো? পশ্চিমবঙ্গের তো আমরা গ্র্যান্ড ক্যানিয়ন জানলাম, তো ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোনটি? ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে আমাদের কি? ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে গান্ধীকোটা। গান্ধীকোটা। তো ভালো করে পড়তে হবে, ভালো করে পড়লে আমরা কোশ্চেন কমন পাবো। আর যদি ওই পড়ার মতন ছেড়ে দিই হালকার, তাহলে কিন্তু আমরা কমন পাবো না। তাহলে গান্ধীকোটা কোন নদীর উপর আছে? গান্ধীকোটা আছে আমাদের পেন্নার নদী। পেন্নার, 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 এটা আমাদের অন্ধ্রপ্রদেশ আছে। গান্ধীকোটা অন্ধ্রপ্রদেশ। তাহলে আমাদের মোটামুটি ভারতের যদি গ্র্যান্ড ক্যানিয়ন জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের গান্ধীকোটা, যেটা পেন্নার নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বললে হয়ে যায় গনগনি, যেটা শিলাবতী নদীর উপর অবস্থিত। শিলাবতীকে আমরা শিলা নদীও বলে থাকি। এটা বেসিক্যালি আমাদের পুরুলিয়া জেলার থেকে সৃষ্টি হয়, পুরুলিয়ার যে পুঞ্চ উচ্চভূমি আছে ওখান থেকে সৃষ্টি হয়। বৃহত্তম গ্র্যান্ড ক্যানিয়ন বললে, পৃথিবীর বললে গ্র্যান্ড ক্যানিয়ন হয়, যেটা আমেরিকার কলোরাডো নদীতে আছে। আর ক্যানিয়ন কাকে বলছি আমরা? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা ক্যানিয়ন বলছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার আমরা কাকে বলছি? থাঞ্জাভুর। থাঞ্জাভুর কোথায় আছে? এটা আমাদের তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্য অবস্থিত থাঞ্জাভুর। তাহলে আমাদের দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলছি? আমরা তামিলনাড়ুর থাঞ্জাভুরকে বলছি। ঠিক আছে। এই যে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল থেকে আমাদের কোশ্চেন আছে। কী কোশ্চেন আছে? যে আমাদের ভারতের কোথায় আমাদের বছরে 2 বার বৃষ্টিপাত হয়? এবার আমাদের মৌসুমি বায়ু যাওয়ার সময়, ঠিক আছে, মানে বর্ষাকালে, আরেকবার ফিরে আসার সময়, প্রত্যাগমন যে মৌসুমি বায়ু সেটার ফলে। তাহলে আমাদের করমণ্ডল উপকূলে আমাদের বছরে, এখানে বছরে আমাদের 2 বার বৃষ্টিপাত হয়। বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত যদি অঞ্চল বলে তাহলে আমাদের হয়ে যায় করমণ্ডল উপকূল, যেটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাই। দেখবে আমাদের ভারতের যে উপকূল, সেই উপকূলগুলো যদি আমরা দেখি, ভারতের আমাদের যে দক্ষিণ সাইডটা আছে সেই 3 দিকে আমরা কি দেখতে পাই? জলভাগ দেখতে পাই। যে ভূমিভাগের 3 দিক জলভাগ দ্বারা আবৃত সেগুলোকে আমরা কি বলে থাকি? 3 দিক যদি জলভাগ থাকে, 3 দিক জলভাগ থাকে, তাহলে সেই সমস্ত ভূমিভাগগুলোকে আমরা কী বলে থাকি? উপদ্বীপ বলে থাকি। উপদ্বীপ বলে থাকি। ঠিক আছে। তো আমাদের এই যে দক্ষিণ দিকের পোর্শনটা, এটাকে আমরা উপদ্বীপীয় অঞ্চলেই বলতে পারি আমরা, কারণ এদিকে দেখবে আরব সাগর, এদিকে আমাদের বঙ্গোপসাগর, এদিকে ভারত মহাসাগর, 3 দিক যদি জলভাগ দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে আমাদের উপদ্বীপ। দেখো আমাদের এই যে ভারতের সর্বাধিক উপকূল আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই কোথায়? গুজরাটে। তো গুজরাটের যে আমাদের উপকূলটা আছে, ঠিক আছে, গুজরাটের যে আমাদের উপকূলটা আছে তার নাম কি? এই গুজরাটের উপকূলটাকে আমরা কী বলছি? কাথিয়াবাড় উপকূল। গুজরাটের যে উপকূলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাথিয়াবাড়। পরীক্ষায় আসে যে কাথিয়াবাড় উপকূল আমরা কোন রাজ্যে আমরা দেখতে পাবো? কাথিয়াবাড় উপকূল। ঠিক আছে, গুজরাট আছে কাথিয়াবাড়। ওকে, নেক্সট দেখবে আমাদের এই মহারাষ্ট্র এবং গোয়া, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা কোঙ্কণ উপকূল। কি বলবো? কোঙ্কণ, কোঙ্কণ, কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূল। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের যে আমাদের এখানে ছোট্ট একটা উপকূল দেখতে পাচ্ছি, যেটাকে আমরা কী বলছি? যেটাকে আমরা বলছি কর্ণাটক। কর্ণাটক উপকূল বলছি। ঠিক আছে, কর্ণাটক উপকূল বলছি। আর নেক্সট আমরা কি দেখতে পাই এখানে? নেক্সট আছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের মালাবার উপকূল। মালাবার উপকূল কেরালা রাজ্যে আমরা কি দেখতে পাচ্ছি? মালাবার উপকূল আমরা দেখতে পাচ্ছি। ওকে, মালাবার উপকূল কেরালা রাজ্যে, মালাবার। ওকে, নেক্সট দেখো আমাদের এই যে পোর্শনটা, এখানে আমাদের আছে কি? এখানে আছে আমাদের করমণ্ডল। করমণ্ডল উপকূল, যেখানে আমাদের বছরে 2 বার বৃষ্টিপাত হচ্ছে। আর নেক্সট আমাদের এই পোর্শনটা আমরা কি দেখতে পাচ্ছি? এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা বলছি আমরা উত্তর সরকার উপকূল।
উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল বেসিক্যালি আমাদের অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যাতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই উপকূল রেখা, যদি বলে ভারতের সর্বাধিক উপকূল রেখা আমরা কোথায় দেখতে পাচ্ছি, সেটা আমাদের অ্যান্সার হয়ে যায় কি গুজরাটে আমরা সর্বাধিক আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের আজকের এতগুলোই কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো আমাদের এরকমই কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। বিভিন্ন পরীক্ষাতে আমাদের আপার প্রাইমারি বা এসএলএসটি পরীক্ষাগুলো অনেক দিন থেকে বন্ধ আছে, বাট এগুলো ছাড়াও তো আর আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়েছে। তো আমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আমাদের বিভিন্ন আমাদের বিশেষ করে PYQ যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, WBCS বলো, SSC বলো, ওইখান থেকেই আমরা এই কোশ্চেনগুলো নিয়েছি এবং আমরা এগুলো আমাদের এই যে আপকামিং এক্সামগুলো আসছে সবের জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। ওকে, চলো।